লন্ডনের ডরচেস্টার হোটেলে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক, বিচার সংস্কার এবং নির্বাচন সময় নিয়ে আলোচনা। চট্টগ্রামে 4 জনে করোনা ভাইরাস শনাক্ত, নতুন ভ্যারিয়েন্ট আগের চেয়ে শক্তিশালী বলছেন চিকিৎসকরা। নতুন একটা ভ্যারিয়েন্ট, এখানে আগের মতো জ্বর থাকবে না, কাশি থাকবে না, শরীরে ব্যথা, জয়েন্ট ব্যথা, দুর্বলতা এবং নিউমোনিয়া হয়ে যাচ্ছে এবং ফুসফুসের দ্রুত ছড়া যাচ্ছে এবং রোগী তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। লম্বা ছুটি শেষে ফিরছেন মানুষ, বাস ট্রেন লঞ্চে ভিড় থাকলেও নেই ভোগান্তি, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। টিকিট নিচ্ছি 2000 টাকা, যদি মূল্য থাকে 2500 টাকা দিয়ে টিকিট নিচ্ছি। ভাড়া যেখানে 300 টাকা ভাড়া আছে সেখানে 600 টাকা ভাড়া নেই। এবং ছুটিতে পরিবার পরিজন নিয়ে পর্যটন স্পটে ভিড়, সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে উপচে পড়া ভিড়, কক্সবাজারেও। দেখছিলেন দেশ জনপদ সংবাদ, সাথে আছি, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠক সম্পর্কে জানবো বিএনপির কেন্দ্রীয় তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কাছ থেকে। স্টুডিওতে আপনাকে স্বাগত। বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হলো আজকে লন্ডনে ডরচেস্টারে, তো এই বৈঠকে কি কি ধরনের আলোচনা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার সবাই অনেকেই লাইভ হয়তো অনুষ্ঠানটা দেখেছেন ইউটিউব বা ফেসবুকের কল্যাণে। আমরা দেখলাম যে জননেতা তারেক রহমান তিনি আজকে শুধু বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে এরকম কিন্তু মনে হয়নি, তিনি গোটা বাংলাদেশের জনগণেরই আজকে প্রতিনিধিত্ব করলেন এবং বাংলাদেশের যে একটা পলিটিক্যাল অনিশ্চয়তা চলছে এটা আজকে দুজনের বৈঠকে ডক্টর ইউনুসকে তিনি যখন বললেন, প্রফেসর ইউনুসকে যখন তিনি বললেন যে আপনার শরীর কেমন আছেন, আপনি ভালো আছেন তো, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম পৌঁছে দিলেন, সুন্দর কুশলাদি বিনিময় হলেন। প্রত্যুত্তরে ডক্টর ইউনুস বললেন যে টেনে টুনে চলছে কোনোভাবে। এতে বোঝা যাচ্ছে যে তিনি একটা পলিটিক্যাল যে অনিশ্চয়তা তিনি শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশে একটা পলিটিক্যাল অনিশ্চয়তা এবং একটা অস্থিতিশীল সময় যাচ্ছে এখানে। সেজন্য তার যে বোধোদয়, সেই বোধোদয় থেকে তিনি তারেক রহমানের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য তাকে ধন্যবাদ দিতে হয় যে তিনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন। এবং এই বৈঠকে আমরা মনে করি যে বাংলাদেশে এখন প্রধান আলোচ্য বিষয় হলো নির্বাচনটা, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণ এবং মানুষের ভোটাধিকার। এই গণতন্ত্রের উত্তরণ এবং মানুষের ভোটাধিকার প্রশ্নে নানা রকম ন্যারেটিভ তৈরি হয়েছিল, সংস্কার, বিচার, অন্য অন্য আরও অনেক অনুষঙ্গ তৈরি হয়েছিল, যার ফলে ফ্যাসিবাদের সমস্ত অপকর্ম ঢাকা পড়ে যাচ্ছিল। তারপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে হতে চলেছিল। আমরা যারা অভ্যুত্থানের শক্তি তাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হতে চলছিল। এই সব কিছুকে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত বুঝতে পেরে রাইট পার্সনের কাছে রাইট সময় তিনি গিয়েছেন। এবং এখন আমরা মনে করি যে তিনি যে সবার সাথে আলোচনা না করে একটা নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়েছিলেন এপ্রিল মাস, কারোর সাথে আমাদের যারা অভ্যুত্থানের শক্তি তাদের কারোর সাথে আলোচনা না করে তিনি একটা ডেট ঘোষণা করে দিয়েছেন এপ্রিল মাস। সেই এপ্রিল মাসের কিছু ডিমেরিটস এবং প্রচণ্ড ডিমেরিটসের কথা আমরা সবাই জানি। আপনার ন্যাচারাল ক্লাইমেটিস, তারপরে ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পরীক্ষা, তারপরে খরতাপ, রোজা এবং অনেক কিছু। এই নির্বাচনটাকে অনিশ্চয়তা করে দিবে এই সমস্ত কারণ দেখে যদি নির্বাচনের ডেট আবারও শিফট করার প্রয়োজন হয়, অথচ নির্বাচনটা যত এগিয়ে আসবে তত বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীলতা হবে এবং ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে না, যেহেতু আপনারা জানেন পরাজিত শক্তিরা এখনও ষড়যন্ত্র করছে। সেই জন্য আমরা বলছি, বিএনপি বলেছিল জনগণের পক্ষ থেকে ডিসেম্বরের আগেই নির্বাচনটা হওয়ার জন্য, সেটা অক্টোবর নভেম্বরেও হতে পারে, ডিসেম্বরেই হতে হবে এমন কোনো কথা না, অক্টোবর নভেম্বরেও হতে পারে। কারণ নির্বাচনকে সুস্থ এবং গ্রহণযোগ্য করবার জন্য প্রধান প্রয়োজন হলো আপনার সংস্কার। মানে কি সংস্কার? টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই ফেয়ার ইলেকশন করার জন্য যা যা সংস্কার করার প্রয়োজন বিএনপি সেই সংস্কার প্রস্তাব বহু আগেই দিয়েছে এবং সেইগুলো করার জন্য আপনাকে বিভিন্নভাবে অনুরোধও জানিয়েছে। আরেকটি কথা সরকারকে বুঝতে হবে যে নির্বাচনটা যদি ডিসেম্বরের আগে হয় তাহলে একটি নির্বাচিত সরকারের পক্ষে আগামী যে বাজেটটা হবে সেই বাজেটটা প্রণয়ন করতে সুবিধা হয়। আপনি যদি একদম বাজেটের আগে একটি সরকার দেন তাহলে বাংলাদেশের
অর্থনৈতিক যে বাজেট প্রদান সেটা একটা সমস্যার সম্মুখীন হবে। আর তাছাড়া আমাদের অভ্যুত্থানের শক্তি, আপনাদের এই যে এনসিপি আছে, তারপরে জামাত ইসলামী আছে, অন্য অন্য রাজনৈতিক দল আছে, বিএনপি সবার একটি লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ রেখে গণতন্ত্রের পক্ষে রাখাও কিন্তু বিএনপির দায়িত্ব। এই জন্য কিন্তু বিএনপি বলেছে যে আফটার দ্য ইলেকশন আমরা একটা জাতীয় সরকার গঠন করব। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আবার আসবো। আমরা একটু চলে যাচ্ছি, আমাদের কাছে নতুন আপডেট আছে লন্ডনে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের বিষয়ে কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা চলে যাচ্ছি সেখানে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারে? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত। তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো প্রভাব ফেলবে কিনা? যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে পাবো। সম্পন্ন করা রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এই ব্যাপারে এখানে আলোচনার কোন সুযোগ আছে বলে আমি মনে করি। এটা কি হয়েছে? সকল দলের সম্মুখক্রমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, আমরা সেরকমই চাচ্ছি। নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে নতুন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না বলছে, এটা নিয়ে কোনো আলোচনা? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা, তাহলে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে? যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আপনারা শুনেছেন, যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে, যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1-to-1 আমরা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা কি সন্তুষ্ট কিনা? নিশ্চয়ই সন্তুষ্ট, নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নেই। এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিগত সরকারের যেগুলো, আপনি একবার কোশ্চেন করেছেন, আর একটা লাস্ট কোশ্চেন নিব, লাস্ট একটা কোশ্চেন নিব। জি, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? না, এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত, যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত, সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ। দর্শক, আমরা ছিলাম লন্ডনে, সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী একটি বৈঠক করছিলেন। আমরা সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানলাম। যে আমরা আবারও যাব জনাব আজিজুল বারী হেলালের কাছে। যে আমরা বৈঠকটি যে পরে যে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ আমি যেটা বুঝলাম, দেখেন এখানে সংস্কার এবং স্বৈরাচারের বিচার দুটো প্রসঙ্গ চলে আসছে। বিএনপি কিন্তু আগেও অ্যাসিওর করেছে, এখনো অ্যাসিওর করছে যে সংস্কার এবং বিচার অব্যাহত গতিতে চলবে, অর্থাৎ আপনার নির্বাচন হয়ে গেলে যে বন্ধ হয়ে যাবে এমন কোনো বিষয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং সংস্কার এবং বিচারের নাম যতদিন না হবে ততদিন নির্বাচন হবে না। তাই তো আপনি সে আগের জায়গা থেকে গেলেন।
তাই না? সুতরাং নিশ্চয়ই যেহেতু আপনি উদ্যোগী হয়ে তারেক রহমানের সাথে বৈঠকটা করেছেন এবং বৈঠকের পরে আমরা যেটুকু আউটকাম, এখন যদিও ফুল আউটকামটা পেলাম না, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ওনাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান খুব সম্ভব তাদের বক্তব্যের মাঝে আমি এটাই দেখলাম যে বিএনপি যেই কথাটা আগে বলছে এখনো সেই কথায় আমরা রয়েছি, যে এবং এটা একটা যৌক্তিক কথা যে সংস্কার যে প্রয়োজন আমরা সবাই এটা উপলব্ধি করি, সেই সংস্কার যে নির্বাচনের পরে হবে না এই কথা তো ঠিক না। সংস্কার জনগণ যে সংস্কারগুলো চায় সেগুলো যদি নির্বাচনের পরে না হয় তাহলে তো সেই নির্বাচিত সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। আবার এই যে ফ্যাসিবাদের বিচার, এই বিচার প্রক্রিয়াও যদি আমরা নির্বাচনের পরে সেই নির্বাচন সরকার বন্ধ রাখে তাহলে তো সেই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং সংস্কার এবং বিচার যেহেতু অব্যাহত গতিতে চলবে এবং সংস্কারটা শুধু টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সুতরাং নির্বাচনের ডেট এখন আমরা অন্তত বুঝতে পারছি যে এপ্রিল মাস থেকে সরে আসছে, শিফট করছে, নিচের দিকে শিফট করছে। অর্থাৎ জনগণ যেই আকাঙ্ক্ষা করেছিল, জনগণের যে প্রতিনিধিত্ব তারেক রহমান করলেন, তারেক রহমান সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূসকে বোঝাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের মানুষ অন্তত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনার নির্বাচনটা যথাসময় অর্থাৎ এপ্রিলের আগেই করা উচিত। আচ্ছা জনাব আজিজুল বারী হেলাল, তাহলে কি আমরা বলতে পারি যে এই বৈঠকের মাধ্যমে বিএনপির সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা মত পার্থক্য ছিল, একটু ভুল বোঝাবুঝি ছিল, সেটার অবসান ঘটেছে? আমি প্রথমে একটু বলে নিই, আপনি এই বৈঠকটাকে যদি বলেন যে বিএনপি ভার্সেস আপনার তত্ত্বাবধায়ক সরকার, হয়তো আপনি আক্ষরিক অর্থে ঠিক বলছেন, কিন্তু ফিলসফিক্যালি দেখেন যেটা বাংলাদেশের জনগণের পক্ষে তারেক রহমান ভার্সেস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আর বিএনপির দল হিসাবে এই সরকারকে সবার আগে সমর্থন করেছে, এটা অস্বীকার করতে হবে না, সবার আগে সমর্থন করেছে। এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যখন প্রথম একটি রাজনৈতিক দল 2002 সালে বা 3 সালে করতে চায়, তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রথমেই তাকে কংগ্রাচুলেট করেছিল এবং রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছিলেন এবং তার আন্তর্জাতিক যে সম্মান সেটাকে আমরা সবসময় কিন্তু অগ্রাধিকার দিই এবং এই সরকারকে সমর্থন করি। আমাদের মধ্যে যে আপনি বলছেন যে মাঝে যে টানপ্রেন হয়েছিল, এটা আমরা বলেছি যে সরকারের মধ্যে সরকার থাকে, সরকারের মধ্যে সরকার থাকার ফলে যে বিএনপির বক্তব্যগুলো ঠিকমতো তারা ইন্টারপ্রেট করতে পারছিল না। ডক্টর ইউনূস যখন বুঝলেন যে আসলে এই দেশের সামগ্রিক রাজনৈতিক দল এবং জনগণের পক্ষে বিএনপি, আমরা আবার একটু যাচ্ছি লন্ডনে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের ব্যাপারে জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জুবায়ের বাবু। জুবায়ের বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বৈঠকের ব্যাপারে কি তথ্য জানতে পেরেছেন আপনি? যে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শেষ হলো আসলে সংবাদ সম্মেলনটি এবং আমাদের পেছনে সবাই আছেন যারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আলোচনা অত্যন্ত আসলে সফল হয়েছে এবং দুপক্ষই খুশি এবং যেটি জানিয়েছেন তারা সেটি হচ্ছে যে নির্বাচনের বিষয়ে যেটি আসলে সবচেয়ে বেশি আলোচিত অংশ ছিল এবং সেই আলোচনার অংশটিতে যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে আপনার নির্বাচন এগিয়ে নিয়ে আসার বিষয়ে, বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচনটি করা যায় কিনা এই বিষয়ে কিন্তু আসলে দুজনেই কিন্তু তারা দু নেতাই কিন্তু তারা আসলে বিষয়টি পজিটিভলি নিয়েছেন এবং তারা হয়তো শীঘ্রই নির্বাচন কমিশনের মাধ্যমে এই আপনার নির্বাচনের তারিখটি ঘোষণা করবেন। জি জি জুবায়ের, আপনি আর কি কি তথ্য আছে আপনার কাছে? আপনি তো তিনটা কথা বলেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দুপক্ষই খুশি এবং নির্বাচনকে এগিয়ে নেওয়ার একটা কথা হয়েছে, আর কি কি তথ্য আছে আপনার কাছে? আর তথ্য হচ্ছে যেটি হচ্ছে যে আসলে যেটি আলোচনাটি নিয়ে যেটি ছিল সারা বাংলাদেশে, আপনি জানেন যে মানে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কিন্তু এই আলোচনাটিকে ঘিরে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের খুবই মানে কি বলা যায় যে এক ধরনের মানে উৎসব একটি বিষয় দাঁড়িয়েছিল এবং এখানে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে কিন্তু যেটি সবাই যেটি জানতে চেয়েছিলেন যে আগামী ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ আসলে কোন দিকে যাবে, সেই ধরনের একটি দিক নির্দেশনা আসবে। সেই ক্ষেত্রে কিন্তু দিক নির্দেশনাগুলো এসছে, সেটি হচ্ছে যে আপনারা জানেন নির্বাচনের আগে দুটি বিষয় যেটি সেটি হচ্ছে সংস্কারের মতো যেন চলতে থাকে
এবং সংস্কারের একটি যেটি বলা যেতে পারে যে সংস্কার জন্য একটি ভিজিবল সংস্কার হয় সেই রকম একটি ব্যবস্থা তৈরি করা এবং বিচার। এই প্রসঙ্গটি আসছে যে গত 17 বছরের যে হাসিনার আমলের যেই আপনার যে মানে অরাজকতা, নৃশংসতা প্লাস হচ্ছে যে দুর্নীতি সবকিছু মিলে এবং বিশেষ করে গণ আন্দোলনের সময়ে যে হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে যত ধরনের ক্রাইম হয়েছে এই ক্রাইমগুলোর বিচার যেন খুব দ্রুত শুরু করা যায় এবং দ্রুত শেষ করা যায়, যতগুলো সম্ভব শেষ করা সেটিও যেন করা যায় সেই দিকেও তারা আসলে নজর দিবেন। এবং এই ব্যাপারটিও কিন্তু তারা এই আলোচনায় এসছে এবং এই আলোচনার মাধ্যমে আসলে দুপক্ষই আমার কাছে মনে হয় যে তারা অত্যন্ত আনন্দিত এবং তারা জানিয়েছে যে আলোচনা অত্যন্ত ভালো হয়েছে। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর, আমাদের লন্ডন প্রতিনিধি আমাদের সাথে জানাচ্ছিলেন আজকের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের সার্বিক পরিস্থিতি। আমরা আবারও চলে যাচ্ছি আজিজুল বারী হেলালের কাছে। আপনি খুব ছোট্ট করে শেষ করবেন যে যেটা জানাচ্ছিলেন আমাদের। দেখলাম যে এই যে রিমার্কেবল যে টপ লিডারশিপে যে সামিটটা এখন লন্ডনে হয়ে গেল, সেখানে ওই সংবাদদাতা জুবায়ের বাবু কিন্তু একটা কথা বলেছে যে নির্বাচনের যে ডেটটা ঘোষণা করছে সেটাকে পিছিয়ে আনা হচ্ছে, অর্থাৎ জনগণ প্রাথমিকভাবে একটা স্বস্তি পেল। কিন্তু তিনি আবার আরেকটি কথা বললেন যে ফেব্রুয়ারি মাসে করা যায় কিনা, এটা কিন্তু তিনি বলছেন। এখন এই কথাটা কতটা অথেন্টিক এবং এই কথাটা যদি হয়ে থাকে তাহলে আমরা তো চাচ্ছি যে অক্টোবর নভেম্বরের মধ্যে নির্বাচনটা বা ডিসেম্বরের আগে হওয়ার জন্য। এখন নতুন একটা ডেট পেলাম তাদের কাছ থেকে যে ফেব্রুয়ারি, অর্থাৎ এটা নিয়ে নিশ্চয়ই বিএনপি তার হায়ারআর্কির সাথে, তার পলিসি মেকারের সাথে স্ট্যান্ডিং কমিটি আলোচনা হবে, জনগণের সাথে আলোচনা হবে, এরপরে এটা আছে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন যে যেহেতু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করা হচ্ছে এবং নির্বাচনের পরেও করা হবে দেশ সংস্কারে এবং বিচারের সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এখন ফেব্রুয়ারি যে ডেটটা জুবায়ের বাবু বললেন এটা কত অথেন্টিক সেটার জন্য আমাকে আরো আমাদেরকে ওয়েট করতে হবে। তবে যদি ফেব্রুয়ারি হয় তাহলে সেক্ষেত্রে বিএনপি এবং জনগণকে সাথে নিয়ে বিএনপিকে আবারও আলোচনা করবে। বিএনপি তো যেহেতু আমরা বলেছি যে যৌক্তিক সময় হলো অক্টোবর নভেম্বর। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। চিকিৎসকরা বলছেন নতুন এই ভ্যারিয়েন্ট আগের করোনা ভাইরাসের চাইতে কয়েক গুণ শক্তিশালী। চট্টগ্রাম নগরীতে করোনা সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যেই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে করোনা প্রতিরোধে নানান উদ্যোগ গ্রহণ করেছে। সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে। AKM নাজিমের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দীর্ঘদিন পর আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। চট্টগ্রামে এবছর প্রথম 4 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন নতুন এই ভেরিয়েন্ট আগের করোনা ভাইরাসের চাইতে কয়েক গুণ শক্তিশালী। করোনার নতুন এই ভেরিয়েন্টে জ্বর বা কাশি নাও থাকতে পারে, দেখা দিতে পারে মাথা, গলা, হাঁটু ব্যথা এবং নিউমোনিয়া। করোনা সংক্রমণ রোধে নগরীর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। নতুন একটা ভেরিয়েন্ট, এখানে আগের মতো জ্বর থাকবে না, কাশি থাকবে না। এখানে বলা হচ্ছে যে যেটা পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শরীরে ব্যথা, জয়েন্ট ব্যথা, দুর্বলতা এবং নিউমোনিয়া হয়ে যাচ্ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 24 ঘন্টার সার্ভিস সেন্টার চালু করা হবে বলে জানান সিটি মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। চট্টগ্রামে সরকারি 4টি প্রতিষ্ঠানে RT-PCR টেস্টের পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই সহ করোনার চিকিৎসায় সব ধরনের সেবা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। আমরা প্রায় এই মুহূর্তে যে কিটটা আছে আমরা প্রায় 400-500 রোগীকে ট্রিটমেন্ট করতে পারবো। আমরা অলরেডি আরো 5000 কিটের ডিমান্ড দিয়েছে, আমরা অলরেডি কিছুক্ষণ আগে সেন্ড করে দেয় এগুলো কালকে পরশুর মধ্যে আমাদের কিটগুলো আমরা এসে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর কথা বলেছে ডিমান্ড আজকে চলে গেছে, কালকের মধ্যে ইনশাআল্লাহ এখন আমরা পেয়ে যাবো। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ, যেটা বিগত কোভিড-19 আমাদেরকে অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছিল। এই মুহূর্তে সে ধরনের কোনো
সমস্যা আমাদের নেই। চট্টগ্রামে 2020 সালে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। এরপর 2 বছরে 1,29,000 রোগী চিকিৎসা নেন, মারা যান 1,370 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরের নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত 3টার দিকে দিনাজপুর স্থানীয়দের সহযোগিতায় 15 জনকে আটক করে বিজিবি ফুলবাড়ি ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে অবস্থান করছিল বলে জানায় বিজিবি। ময়মনসিংহে বৃহস্পতিবার বিকেল 5:15টার দিকে উপজেলার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে 9 জনকে পুশিন করা হয়। দীর্ঘদিন যাবৎ ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলেন তারা। সম্প্রতি তাদেরকে বাংলাদেশে চলে যেতে ভয়ভীতি দেখায় ভারতীয়রা। এমতাবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে ভারতীয় পুলিশ আটক করে ধোবাউড়া সীমান্তে মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশিন করে। যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয়, সরকার সেসব এলাকার মানুষের জন্য স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাউজুল কবির খান। শুক্রবার সিলেটের কৈলাসটিলা গ্যাস কূপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সিলেটের 2টি গ্যাস ক্ষেত্র থেকে মোট 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামীতে বাসাবাড়ির গ্যাস সংযোগ কমিয়ে সাশ্রয়ী মূল্যে যাতে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ানো হয় সে ব্যাপারে সরকার কাজ করবে বলে জানান তিনি। যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয় সেসব এলাকায় আমরা স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। প্রাইভেট সিলিন্ডার আমরা যেরকম কতজন 1450 টাকা, আর আমরা যে গ্যাস সিলিন্ডারগুলো দিব সেগুলো 800 টাকা। সেটা এখন এলপিজি এসে গেছে এবং আমরা এলপিজির দামও কমানোর চেষ্টা করতেছি। তো এখন সামনে থেকে কিন্তু যে এলপিজি ব্যবহার, মানে বাসা বাড়িতে এলপিজি, শিল্প কারখানায় হচ্ছে আমরা ওই যে গ্যাস ব্যবহার করব। পটুয়াখালীতে নিজ উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 11টার দিকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে এই ঘটনা ঘটে। রাতে নুরুল হক তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি জানান। জানা যায়, রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। এর ঘণ্টা তিনেকের মাথায় সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত 1:30টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী এসে সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি বলে আবারও পোস্ট করেন নূর। এর আগে রাত 8টার দিকে বাজারে একটি আলোচনা সভা চলাকালীন গণপরিষদ এবং বিএনপি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত 10 জন আহত হন। ভিপি নূর কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে নাই। কাজী এখন বাংলাদেশে এমন কোনো কুতুব তৈরি হয় নাই যেই কুতুবকে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর ভয় করবে। চট্টগ্রামে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলি সহ 2 জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা গোয়েন্দা এবং শিল্পাঞ্চল এবং মিডিয়া উইং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল। এ সময় তিনি আরও বলেন, পশ্চিম গুজরা ইউনিয়নের মির্ধারপাড়া শাহাবুদ্দিন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনের ডোবা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলির বিষয়ে অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে পারভেজের পরিহিত প্যান্টের পিছনে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায় এবং ধৃত আসামি মোহাম্মদ সাকিবকে তল্লাশিকালে তার প্যান্টের সামনের পকেটে 1 রাউন্ড গুলি, সেই গুলিটি একটি ম্যাগাজিনের মধ্যে রাখা অবস্থায় লোড অবস্থায় পাওয়া যায়। দেশজুড়ে এখনো ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে পর্যটন স্পটে ভিড় জমাচ্ছেন অনেকেই। শুক্রবার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ছিল উপচে পড়া ভিড়। একই চিত্র কক্সবাজারেও।
সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন নুসরাত শোভা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক আধার। এই বর্ষা মৌসুমে সেখানে থই থই করছে জল, যা হৃদয়ে দোলা দেয়। হাওরের পাশেই আবার মেঘালয়ের পাহাড়, নীল আকাশ আর হাওরের স্বচ্ছ জল, যেন কোনো নিখুঁত শিল্পীর রং তুলিতে আঁকা এক দৃশ্যপট। এই হাওরের বুকে ভেসে বেড়ায় লাল নীল রঙের ৬০০টি বড় ও ছোট হাউসবোট, যা ঘুরে দেখার মজাই আলাদা। হাওরের এই রূপ, বিশাল জলরাশি, মন শীতল করে দেয়া বাতাস ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত করেছে পর্যটকদের কাছে। শুক্রবার হাওরের ঢেউয়ে ভেসে বেড়াতে দেখা গেছে অনেক পর্যটককে। প্রতি বছরই বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এবার প্রথমে এখানে আসলাম। টাঙ্গুয়ার হাওরের বিষয়টা অনেক সুন্দর লাগতেছে, পরিবেশ অনেক সুন্দর আছে, এখানে যে ভারতের হিমালয় পাহাড় দেখা যাচ্ছে। এদিকে ঈদের ৭ম দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট সৈকত এলাকা। এর ইতিবাচক প্রভাব পড়েছে হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, শপিং স্পট আর পরিবহন খাতে। চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজারের সামগ্রিক পর্যটন শিল্প। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হাজারো পর্যটক। আমাদের দেশের অনেক সুন্দর একটা ঐতিহ্য হচ্ছে কক্সবাজার, বিশাল সমুদ্র সৈকত। অবশ্যই এখানে বারবার সব মানুষকেই টানে, তো আমার এই জন্য এই সমুদ্র সৈকতটা দেখার জন্য বারবার এই কক্সবাজার আসে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে অনেক পর্যটকদের ভিড় হয়েছে। আমরাও আসলাম গতকাল রাত্রে, আমরা এসে আমাদের অনেক ভালো লাগতেছে। আমার বাবার হচ্ছে আরিশ ইব্রাহিম, ওর এটা দ্বিতীয়বার আসা, 3 মাস বয়সে ওকে আরেকবার নিয়ে আসছি। তো আসি সমুদ্রে, আমরা ওর সমুদ্রের মতো বিশালতার মতো মনটাও যেন ওরকম সুন্দর হয় থাকে, সেজন্য আসলে ভালো লাগছে। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ ঠিক রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।